গত মাসেও এই রাস্তায় দাঁড়িয়ে চারপাশে তাকালে দেখা গিয়েছিল শুকনো জমি, চাষের কাজ চলছিল, কৃষকেরা ব্যস্ত ছিল নিজেদের ফসল নিয়ে। কিন্তু আজ যেদিকে তাকাই শুধু জল আর জল। ভাবতে পারেন মাত্র এক মাসের মধ্যে একটা পরিচিত জায়গার চেহারা এতটা বদলে যেতে পারে। আজ আমি বেরিয়ে পড়েছি সেই বদলে যাওয়া জায়গাগুলো নিজের চোখে দেখতে। আর এই যাত্রায় এমন একটা অভিজ্ঞতা হতে চলেছে যেটা আমার নিজেরও আগে কখনো হয়নি। চলুন শুরু করা যাক আজকের রাইড। হাই, আমি অভিষেক আর আপনারা দেখছেন এজে ট্রু মাইলস। আজকের যাত্রা শুরু করলাম একেবারে বাড়ি থেকে। বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম পটাশপুর থেকে তেমাথানি যাওয়ার রাস্তার দিকে। প্রথমে সব কিছুটাই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু যত সামনে এগাচ্ছিলাম ততই বুঝতে পারছিলাম আজকের রাইড অন্য দিনের মতো নয়। বেনেদিঘি ব্রিজ পার হওয়ার পর থেকেই চারপাশের দৃশ্যটা একটু একটু করে বদলাতে শুরু করলো। রাস্তার দুপাশে জল, আর সেই জলের মধ্যে কোথাও কোথাও ডুবে থাকা জমি। আরও একটু সামনে এগোলেই যে দৃশ্যটা অপেক্ষা করছিল সেটা তখনও আমার জানা ছিল না। এরপর পৌঁছে গেলাম সবঙ্গের ব্রিজের কাছে। ব্রিজ পার হওয়ার সময় একবার চারপাশে তাকালাম, তাকিয়ে দেখলাম, আর তখনই মনে হলো এটা কি সত্যি সেই জায়গা যেখানে আমি গত মাসেও এসেছিলাম। গত মাসে যেখানে ছিল শুকনো জমি, আজ সেখানে শুধু জল। চাষবাস হয়েছিল, ফসল বড় হচ্ছিল, কিন্তু সেই ফসলের অনেকটাই আজ জলের নিচে। সবচেয়ে খারাপ লাগছিল কৃষকদের দেখে, যে ফসলের জন্য এতদিন পরিশ্রম করেছেন, আজ সেই ফসলই জলের নিচে। তবুও তারা হাল ছাড়েননি। জলে ডুবে যাওয়া ফসল কেটে এনে যেটুকু সম্ভব বাঁচানোর চেষ্টা করেছেন। ভেবেছিলাম আমরা হয়তো একটা ভিডিওতে কয়েক মিনিটের জন্য এই জল দেখতে পাচ্ছি, মাত্র কয়েক মিনিটের জন্য, কিন্তু একজন কৃষকের কাছে এই জল মানে মাসের পর মাসের পরিশ্রম। আর সেই পরিশ্রম বাঁচানোর শেষ চেষ্টা তারা করে চলেছেন। আর শুধু ফসল নয়, অনেক মানুষের ঘরবাড়িও জলের নিচে চলে গেছে। তাই যেখানে নিরাপদ মনে হয়েছে সেখানেই রাস্তার পাশে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করেছেন কেউ কেউ, বাঁশ এবং পেপার দিয়ে। একটা ঘর বানাতে মানুষের কত স্বপ্ন থাকে, কিন্তু সেই ঘর যখন জলের নিচে চলে যায় তখন মানুষকে আবার সেই শূন্য থেকে শুরু করতে হয়। সত্যি বলতে কি, এই দৃশ্যগুলো দেখতে দেখতে মনটা একটু ভারী হয়ে যাচ্ছিল। এরপর আমি এগিয়ে চললাম মোহিনী ব্রিজের দিকে। আর এই মোহিনী ব্রিজ পার হওয়ার পর যে দৃশ্যটা আমি দেখলাম তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম। সামনে বিশাল জলরাশি, যেদিকে তাকাই শুধুই জল। গত মাসে এই জায়গায় এসে যা দেখেছিলাম তার সঙ্গে আজ যেন কোনো মিল নেই। জলের পরিমাণ এতটাই বেড়েছে যে অনেক রাস্তা আর জমির কোনো অস্তিত্বই বোঝা যাচ্ছে না। জল দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম কেলেঘাই আর কপালেশ্বরী নদীর সংযোগস্থলের কাছে। আর এখানে এসে সত্যি বলতে আমি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গিয়েছিলাম, কারণ আজ নদীর জল আরো বেড়েছে। চারপাশে জল, আর সেই জলের মধ্যেই মানুষের প্রতিদিনের জীবন চালাতে হচ্ছে। কেউ নৌকোয় করে যাতায়াত করছেন, কেউ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পারাপার হচ্ছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু মানুষগুলোর দিকে তাকিয়েছিলাম, আর তখনই বুঝলাম জল আমাদের কাছে হয়তো একটা দৃশ্য, কিন্তু ওদের কাছে এই জলই প্রতিদিনের লড়াই। আসলে সত্যি বলতে কি, ওই সময় চোখে জল চলে এসেছিল আমার। ভাবছিলাম জীবনে বেঁচে থাকার জন্য একজন মানুষকে কতটা লড়াই করতে হয়। যাতায়াতের রাস্তা নেই, বাড়িঘর ক্ষতিগ্রস্ত, ফসল নষ্ট, তারপরও জীবন থেমে নেই। কেউ রাস্তা ঠিক করার চেষ্টা করছেন, কেউ বাড়িঘর মেরামত করছেন, আবার কেউ নৌকোয় করে যাতায়াত করছেন। মানুষ সত্যি বাঁচতে জানে। আমি আরো কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম।
ঠিক তখনই দুজন যাত্রী এলেন নৌকোয় পারাপার হওয়ার জন্য। আর তখন আমার মাথায় একটা চিন্তা এলো, আমি কি ওদের সঙ্গে নৌকায় করে নদীটা পার হব? কিন্তু একটা সমস্যা ছিল, আমার সাথে ছিল আমার বাইকটা। তারপর ওখানে দাদারা বললেন যে তুমি একটা কাজ করো, রাস্তার ওপর বাইকটাকে লক করে দাও, দিয়ে আমাদের সাথে নৌকোয় চলে এসো। আমি তখন রাস্তার ওপর বাইকটাকে লক করে রেখে ওনাদের সাথে নৌকোয় উঠে পড়ি। সত্যি বলতে কি, সেই মুহূর্তটা একটু ভয় লাগছিল, কারণ জীবনে কোনোদিন বাইক কোথাও রেখে নৌকোয় এভাবে নদী পারাপার হইনি। তারপরও দাদাদের সাহস জগানোর ফলে শেষ পর্যন্ত সাহস করে নৌকোয় উঠে পড়লাম। বাইকটা লক করে রেখে দিলাম রাস্তার পাশে। নৌকো ধীরে ধীরে ছাড়ল, আর কয়েক মুহূর্তের জন্য আমার বাইকটা এবং ওই রাস্তা পিছনে পড়ে গেল। সামনে শুধু জল, আর পেছনে ওই রাস্তা, ডুবে যাওয়া রাস্তা, আর আমার বাইক, আর মাঝখানে আমরা। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ভাবছিলাম জল কম থাকলে এখানে মানুষের যাতায়াতটা কতটা সহজ ছিল। আগে জানেন, এইখানেই ছিল একটা বাঁশের পুল। সেই বাঁশের পুলের উপর দিয়েই মানুষজন রোজ যাতায়াত করতেন। আর এই জায়গাটাই পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের মানুষের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। আমরা এই জায়গাটাকে আমগাছি আর খিয়া নামেও চিনি। অবশেষে নৌকোয় করে ফিরে গেলাম ও বাড়ি। কিছুক্ষণ সেখানে থেকে আবার ফিরে এলাম এপারে। আর একটা জিনিস বলতেই হয়, নৌকোর দাদা আমার কাছ থেকে একটা ভাড়াও নিলেন না। এমন একটা সময়ে মানুষের এই মানবিকতা সত্যি মন ছুঁয়ে যায়। দাদাকে অনেক করে আমি রিকোয়েস্ট করলাম, কিন্তু দাদা কোনোভাবে পয়সা নিলেন না। দাদাকে অনেক ধন্যবাদ জানিয়ে আবার বাইকের কাছে ফিরে এলাম। তারপর আবার শুরু হলো বাড়ি ফেরার জার্নি। কিন্তু ফেরার পথটাও যেন আজ অন্যরকম। রাস্তার দুপাশে কোথাও নদীর জল, কোথাও ডুবে যাওয়া রাস্তা, কোথাও জলমগ্ন জমি। আর প্রতিটা দৃশ্যই যেন একটা করে গল্প বলছে। রাস্তায় আস্তে আস্তে হঠাৎ রাস্তার পাশে চোখে পড়ল ফতেচক হাই স্কুল। কিন্তু এই স্কুলটা আজ স্বাভাবিক লাগছিল না। স্কুলের নিচের তলায় জল ঢুকে গেছে। জলের কারণে ছাত্রছাত্রীদের টিফিনের সময় ছুটি দেওয়া হচ্ছিল। একটা স্কুল যেখানে প্রতিদিন বাচ্চারা পড়াশোনা করে, হাসি আনন্দে ভরে থাকার কথা ভাবে, আজ সেই স্কুলের নিচের তলায় জল। সত্যি বলতে দৃশ্যটা দেখে আবারও মনটা খারাপ হয়ে গেল। তবে ফেরার পথে একটা অন্যরকম দৃশ্যও পেলাম। কয়েকজন মানুষ জাল ফেলে মাছ ধরছিলেন। আমি বাইকটা থামিয়ে কিছুক্ষণ তাদের সঙ্গে গল্প করলাম। এই জল যেমন অনেকের জীবনে কঠিন করে দিয়েছে, তেমনি কারো কারো জীবনে এটাই আবার জীবিকার পথ হয়ে দাঁড়িয়েছে। কিছুক্ষণ গল্প করে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের রাইডটা হয়তো অন্য দিনের মতো শুধু একটা সুন্দর রাস্তা বা নতুন জায়গা ঘুরে দেখানোর রাইড ছিল না। আজকের রাইডটা আমাকে একটা জিনিস আবারও মনে করিয়ে দিল, জীবন যতই কঠিন হোক, মানুষ বাঁচার রাস্তা ঠিক খুঁজে নেয়। কেউ নিজের ফসল বাঁচানোর চেষ্টা করছে, কেউ নিজের ঘর, কেউ বা রাস্তা, আবার কেউ নৌকোয় করে প্রতিদিনের জীবন চালিয়ে যাচ্ছে। আজকের জন্য এ পর্যন্তই থাক। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রাস্তা আর অন্য কোনো রাইডিং স্টোরি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আমি এতক্ষণ ছিলাম অভিষেক, আর আপনারা দেখছিলেন এজে ট্রু মাইলস। ততক্ষণ পর্যন্ত রাইড সেফ। আবার দেখা হবে পরের জার্নিতে।